আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী ভাই ও বোনেরা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে সুশ্রদ্ধ प्रणाम। बंगाल की ऐतिहासिक धरती, ये ब्रिगेड परेड ग्राउंड का ऐतिहासिक मैदान और बांग्ला मानुष का ये ऐतिहासिक जनसैलाब, जहां जहां मेरी नजर पहुंच रही है, लोग ही लोग नजर आ रहे हैं। ये अद्भुत दृश्य है। ये आपका उत्साह, ये आपका जोश, बंगाल क्या सोच रहा है, बंगाल के मन में क्या चल रहा है, अगर किसी को देखना है तो जरा ये तस्वीर देख ले। नए बंगाल की क्रांति का बिगुल बज गया है। बंगाल में बदलाव अब दीवारों पर भी लुक चुका है और बंगाल के लोगों के दिलों में भी छप चुका है। 14/3/26 ভোট ঘোষণার আগের দিনে কলকাতার ব্রিগেডে এই সভা করেছিলেন নরেন্দ্র মোদী এবং সেই সভাকে বানচাল করার জন্য কত চেষ্টা হয়েছিল। ওই শশী পাঁজার এলাকা নিশ্চয়ই মনে আছে, ইট পাটকেল ছোড়া কত কি, কিন্তু তাতেও এই সভাকে বানচাল করা যায়নি। এই সভার যে ওয়েভ, সেটাই যেন কার্যত পরিবর্তনের সুর বেঁধে দিয়েছিল। এবং নরেন্দ্র মোদী ওই দিন বলেছিলেন, যা দেখতে পাচ্ছি লোকই লোক, এই চিত্রই আর কি পরিষ্কার বলে দিচ্ছে যে কি হতে চলেছে। আর বলেছিলেন যে মানুষের হৃদয়ে দেওয়ালে লেখা হয়ে গেছে পরিবর্তন আসছেই। যেমনটি বলেছিলেন ভোট ঘোষণার আগে, তাই কিন্তু হয়েছে। আমি আজকে এটা দেখাচ্ছি, আরও একটা কারণ আছে যে খবরটা দর্শক পাচ্ছে, সেটা হচ্ছে যে এই মাঠেতেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। মুখ্যমন্ত্রী যে শপথ নেবেন এই মাঠেতেই সেই আয়োজন হচ্ছে। আগামী 9 তারিখ এই মাঠেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। তার জন্য ব্যবস্থা নেওয়া, ইন্সপেকশন, মাঠ ঘোরা পরিদর্শন, মানে প্রশাসনিক তরফ থেকে, সেটা দর্শক দেখতে পাচ্ছি। এই মাঠেতে, যে মাঠেতে উনি বলে গেছিলেন, পরিবর্তনের পুরো ইঙ্গিতটা বুঝে গিয়েছিলেন এবং অন্যদেরকে বুঝিয়েছিলেন, সেই মাঠেতেই শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে। তার জন্য মাঠ পরিদর্শন যে ব্যাপারটা, সেটাও দর্শক আমরা দেখতে পাচ্ছি। বুঝছেন, যে মাঠেতে নরেন্দ্র মোদী সভা করতে এসে পরিবর্তনের বিষয়ে ইঙ্গিত দিয়ে গেছিলেন 14/3/2026, সেই মাঠেতেই, সেই ব্রিগেডেই শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে এবং সেখানে উনি নিজেও থাকছেন এবং হোম মিনিস্টার, উনি তো আজকেই সম্ভবত ঢুকে যাচ্ছেন, মানে সবাই থাকছেন। কেন্দ্রের আরও অনেক মন্ত্রী থাকবেন, পাশের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি থাকবেন, আরও অনেকে থাকবেন। বিরাট করে ঘটা করে ঢাক ঢোল পিটিয়ে, এমন ঢাকঢোল বাজবে, আশা করি কালীঘাট পর্যন্ত আওয়াজটা যাবে। ডিরেক্টলি সাউন্ড না গেলেও নানানভাবে যাবে। আর উনিও হয়তো ওখান থেকে কোথাও একটা বুক জ্বালা ফিল করবেন, যা বুঝতে পারছি। যেভাবে এই ব্রিগেডে হবে শপথ, এটাই যেভাবে খবরটা ছড়িয়ে গেছে, সত্যি যে বিরাট করে একটা হতে চলেছে। এবং দেখুন বিজেপির কাছে এই বাংলাতে ক্ষমতায় আসাটা বা এই বাংলাতে পরিবর্তন করাটা একটা বিরাট মানে আগ্রহের ছিল, তাগিদ ছিল।
তো সেটা যখন করা গেছে এই রকম এত মানে প্রতিরোধ, মানে এত রকমের কারচুপি ইত্যাদিকে ঠেলে, এটা সত্যি একটা বিরাট আনন্দের। এবং দেখেছেন 5টি রাজ্যের রেজাল্ট আউট হওয়ার পরে যখন ভাষণ দিয়েছেন দিল্লিতে নরেন্দ্র মোদী, উনি কিন্তু বাঙালিয়ানা বাঙালি পোশাকে ওখানে বক্তব্য রেখেছেন এবং অন্যান্য জায়গার ব্যাপারে যতটা না কথা বলেছেন, বাংলাতে জয় হয়েছে এই কথাটাই সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে এবং তার ব্যাখ্যায় উনি দিয়েছেন, কাজও করবেন বলেছেন। তো এখন শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এই মাঠে। আমি দর্শক কোথাও বলতে পারি নিশ্চিত করে যে লোক এদিনের মাঠে দেখেছিলেন যে শপথটা হতে চলেছে এবং যেখানে উনি ফের আসছেন 9 তারিখ, আমার মনে হয় এর কয়েক গুণ লোক হবে, এর আগে যে এখানে যখন এসছিলেন তখন তো দলগত একটা ব্যবস্থা করতে হয়েছিল, বাস টাস করা আর কি, লোকজন আনার ক্ষেত্রে। কিন্তু শপথ গ্রহণ যে অনুষ্ঠানটা হবে, বাসের অপেক্ষা কেউ আর করবেন না যে দল থেকে বাস দেবে বা ওই খাবার দাবার ব্যবস্থা করতে হবে অনেকটা রাস্তা। আমার মনে হয় এইসবের তোয়াক্কা কেউ করবেন না, সবাই দেখবেন নিজে উদ্যোগে আসবেন এবং একটা রেকর্ড ভিড় হবে এবং এটা একটা রেকর্ডও হবে ব্রিগেডে এইভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান। সুতরাং এ বিরাট জ্বালাময়ী একটা ব্যাপার হচ্ছে কালীঘাটের কাছে, যে চুপি চুপি শপথটা হয়ে গেলে না হয় একটু এড়িয়ে থাকতে পারতাম। ব্রিগেডে হবে, এ তো হই রই ব্যাপার, রাজ্যের মানুষ একেবারে কার্যত ভেঙে পড়বেন, কি করে সহ্য করবো আমি জানি না। সেই দিন পিসি ভাইপো ঠিক কী করবেন, ওদিকে যেন মিডিয়ার ক্যামেরা একটা করে থাকে, আমাদের খুব দেখার ইচ্ছে যে ওই দিনে পিসি ভাইপো কী করছেন। এখন তো যেখানে খুশি ক্যামেরা নিয়ে চলে যাওয়া যায়, গেটের সামনেও যাওয়া যায়, আগে তো যাওয়া যেত না, পুলিশের ব্যারিকেড কত কি সব ছিল। তো এবার তো ফাঁকা আছে, একটু দেখাবেন যারা মেন স্ট্রিম মিডিয়ার লোকজন আছেন, যারা দিদিমণি করতেন বিশেষ করে, তো তাদের একটু, আমি তাদের কাছ থেকে একটু আশা বেশি করব যে ওই দিন একটু দেখাবেন দিদি আর দিদির ভাইপো কী করছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে, একটু দেখাবেন, খুব কৌতূহল রইল। তো যাই হোক দর্শক, রাজ্যের মানুষ দেখবেন কি হতে চলেছে ওই দিনে, মানে কী হতে চলেছে, শপথ তো হবেই এবং সেটাকে ঘিরে কতটা উন্মাদনা। কিন্তু দর্শক, আরামবাগ টিভি তো জোর গলাতেই বলে আসছে যে মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। এখনও কোনো মিডিয়া কিন্তু নিশ্চিত করে কিছু বলছে না। তাদের বক্তব্য যে অমিত শাহ আসছেন, তিনি বৈঠক করবেন, চয়েস করবেন, অমুক তমুক, তারপর জানা যাবে। তো আর আমরাই একমাত্র বলে আসছি আরামবাগ টিভির তরফ থেকে যে আমি যা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী হচ্ছেন, কারণ এমন একটা লোককে চয়েস করতে বলা হয়েছে যিনি শুভেন্দুকে খুবই ভরসা করেন, অমিত শাহ। তো ফলে তো যেটা ভাবছিলাম সেটাই তো হতে চলেছে কার্যত। আর যোগ্যতার নিরিখে অমিত শাহের এই শুভেন্দু অধিকারীর কাছে আর কে আছেন, কে একজন জায়ান্ট কিলার, দু জায়গাতেই হারিয়েছেন এবং তার এই যোগ্যতা, দলটাকে যেভাবে করেছেন, বলুন তো আজকালকার দিনে কোন নেতা বাড়ির টাকা খরচা করে পার্টি করেন? বিশেষ করে যখন পার্টির একটা বড় ফান্ড আছে, নতুন কেউ পার্টি করছে সেটা অন্য বিষয়, কিন্তু একটা পার্টি ফান্ড আছে, বিজেপি এত বড় দল, সেখানে নিজের খরচে দল করেন কোন নেতা আছেন? শুভেন্দুর খবর নিন তো, ঘরের খেয়ে বোনের মোস্তারানোর মতো কী অবস্থা করতে হয়েছে বিশেষ করে লাস্ট 5 বছরে। নিজের থেকে খরচা করেছেন, অন্যদের খরচা দিয়েছেন। আমি তো জানি লোকসভা যে ভোট হয়েছিল, আমি নাম বলবো না, এরকম প্রার্থী হয়েছিলেন বিজেপির, তার প্রচারে তার ভোটের জন্য শুভেন্দু অধিকারী টাকা পাঠিয়েছিলেন, ব্যক্তিগত টাকা। আপনাদের মনে আছে হরগোবিন্দ দাস, চন্দন দাসদের পরিবারে যে অ্যাটাকটা হলো, যাদেরকে অফার করা হয়েছিল এখানকার শাসকের তরফ থেকে যে টাকা দেবো 10 লাখ নগদ, সরকারি ব্যাপারে, তারা প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু সেখানে সরকার যেটা বলেছিল তার থেকে বেশি টাকা অফার শুধু না দিয়েছিলেন, কে দিয়েছিলেন? শুভেন্দু অধিকারী দিয়েছিলেন। 10 লাখ করে 20 লাখ, মানে পরিবারে 10 লাখ 1000 না কত এরকম করে, তো রাজ্য সরকার থেকে বেশি শুভেন্দু অধিকারী নিজেদের এ থেকে দিয়েছিলেন। এরকম প্রচুর দিয়ে থাকেন। তো সব দিক দিয়ে, যেমন অ্যাডমিনিস্ট্রেশন বোঝেন, যেমন লোকটা কাজ বোঝেন, যেমন মানুষের পাশে থাকেন, যেমন নিজের থেকেও টাকা খরচা করতে জানেন, টাকা লুটবো এরকম না, নিজের গাড়ি, নিজের খরচ সব। আর সেই সঙ্গে তো আবার বলছি জায়ান্ট কিলার, এইরকম মানুষকে হারানো, মুখ্যমন্ত্রীকে ফের হারানো, তো আর কে দাবিদার? আমার মনে একটা কৌতূহল বলতে একটা কিন্তু আছে, যেহেতু শুনেছি যে আরএসএসের একটা বড় ব্যাপার আছে, তো সেটার বাদ দিয়ে আরএসএস যদি অন্য কোনো ভাবনা থেকে ভেবে থাকে, সেটা আমাদের জানা সম্ভব না। কিন্তু যা বুঝতে পারছি, প্রথমত যোগ্যতার নিরিখ আর আকার ইঙ্গিত, এবং অমিত শাহকে যেহেতু চয়েস করতে বলা হয়েছে,
অমিত শাহ শুভেন্দু অধিকারীর বাইরে যদি নিরপেক্ষভাবে মানে অন্য কারো প্রভাব ছাড়া যদি শুধু চয়েস করতে বলা হয় অমিত শাহকে, আমি নিশ্চিন্তে বলতে পারি শুভেন্দু অধিকারীর বাইরে আর কাউকে উনি চয়েস করতে পারেন না, যদি না চাপিয়ে দেওয়া হয় আরএসএসের তরফ থেকে। ফলে যখন শুনছি শাহের নজরে, আমি সেই জন্য এখনও জোর গলায় বলছি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। মেন স্ট্রিম মিডিয়া, অন্য কোনো মিডিয়া না বললেও আমি নিশ্চিত এখনও পর্যন্ত এইসব অ্যাঙ্গেলগুলো ভেবে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। ফলে ব্রিগেড যেটা হতে চলেছেন 9 তারিখ, শুভেন্দু অধিকারীকে দেখব শপথ নিতে মুখ্যমন্ত্রী হিসাবে। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, সেই ব্রিগেড যেখানে পরিবর্তনের সুরটাকে বেঁধে গিয়েছিলেন নরেন্দ্র মোদী এবং ইঙ্গিতটা বলে গিয়েছিলেন নরেন্দ্র মোদী, এবং তারপর তো প্রচারও করেছেন, পরিবর্তনে এসছে। আর পরিবর্তনের পরই আমি দেখতে পাচ্ছি বিজেপি একটা নতুন গান ছেড়েছে পরিবর্তনের। বিজেপি একটা পরিবর্তনের পরে একটা গান ছেড়েছে দর্শক, একটু শুনিয়ে শেষ করব। আচ্ছা, এটা তো 14 তারিখ না, এটা তুলে দিই লেখাটা। একটা গান ছেড়েছে পরিবর্তনের পরে, একই টোনে, শুনতে ভালো লাগছে, আপনাদের হয়তো ভালো লাগবে। এটা শুনিয়ে শেষ করি, দেখুন। কাটলো মেঘের কালো ছায়া, রোদ এলো ঝলমলে, ভয়ের জুজু পালিয়ে গেছে কোন সে রসাতলে। কাটলো মেঘের কালো ছায়া, রোদ এলো ঝলমলে, ভয়ের জুজু পালিয়ে গেছে কোন সে রসাতলে। শিক্ষা আইন এবার পাবে ঊর্ধ্বগামী সিঁড়ি, বেকারত্ব থাকবে না আর বুঝবে দাদাগিরি। জয় মা কালী। চারিদিকে খুশির হাওয়া, আনন্দ পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার, পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার, পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার, পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার। রাম রাম জয় রাজা রাম, রাম রাম জয় সীতারাম, রাম রাম জয় রাজা রাম, জয় শ্রীরাম। তোমার জন্য আমি যে মা পদ্মমালা গাচ্ছি, বসবে বলে তোমার জন্য সোনার আসন পাচ্ছি। নাচছে যে আজ সবাই মিলে কমলা আবির খেলে, আজকে তোমায় করছে বরণ তোমার দামাল ছেলে। ধন্যবাদ হে পশ্চিমবঙ্গের সকল পরিবার। জয় মা কালী। পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার, পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার, পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার, পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার। জয় শ্রীরাম, 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 জয় মা কালী। দর্শক বলবেন নতুন গান এটাই বা কেমন লাগছে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন পশ্চিমবঙ্গের নিউজ, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি বক্তব্য রেখেছেন এবং ওনার বক্তব্য শোনার জন্য এত পরিমাণ মানুষ এখানে জড়িত হয়েছেন সেটি আপনারা দেখলেন। এবং এই ভিডিওটি উপস্থাপনা করলেন শফিকুল ইসলাম। তো শফিকুল ভাইয়ের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শফিকুল ভাই বরাবরের মতো বিজেপির সাপোর্টার ছিলেন এবং তিনি কিন্তু বিজেপিকে এত পরিমাণ সাপোর্ট দিয়েছেন যে বিজেপি তার জন্য এই পশ্চিমবঙ্গে অন্যরকম জায়গা করে নিতে পারছে। এক কথায় বলা যায় যে পুরো পশ্চিমবঙ্গের মানুষ যা করতে না পেরেছে সেটি কিন্তু আমাদের শফিকুল ভাই করে দেখিয়েছে। এবং আজকের এই ভিডিওতে নরেন্দ্র মোদীকে দেখানো হয়েছে এবং নরেন্দ্র মোদী প্রচুর হাজার হাজার মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য রেখেছেন এবং বলেছেন যে মানুষ পরিবর্তন চায়। তো মমতা ব্যানার্জিকে কিন্তু হারিয়ে দিয়ে এবার কিন্তু বিজেপি এই পশ্চিমবঙ্গে জিতেছেন এবং মমতা ব্যানার্জির যেই চেলাবেলা ছিল, মমতা ব্যানার্জির দলে যারা রাজনীতি করেছেন তারাও কিন্তু এখন এক কথায় বলা যায় যে তারা পাল্টি মারতে চাচ্ছেন, তারা অনেকেই বিজেপিতে যোগ দিতে চাচ্ছেন। মমতা ব্যানার্জি বিশেষ করে টলিউডের নায়ক থেকে নায়িকা এবং গায়ক এবং
সাইড নায়িকা যারা ছিলেন তাদেরকেও কিন্তু নিয়ে মমতা ব্যানার্জি কাজ করেছেন। এমনকি যারা সিনেমা করার মতো কোনো যোগ্যতা নেই এবং কোনো যোগ্যতা রাখেও না, তাদেরকে নিয়েও কিন্তু এই মমতা ব্যানার্জি তাদেরকে এমপি বানিয়েছেন। এবং আসলে এমন এমন মানুষকে মমতা ব্যানার্জি এমপি বানিয়েছেন যেগুলো সমাজে কোনো সম্মানিত মানুষ না, সেরকম মানুষকে নিয়েই কিন্তু মমতা ব্যানার্জি তাদেরকে এমপি বানিয়েছেন। দেবকে এমপি বানিয়েছেন, মানা যায়। দুই একজন নায়িকাকে এমপি বানিয়েছেন, মানা যায়। কিন্তু অনেক আছে, তার ভিতরে শাইনি আছে। শাইনিকে যে এমপি বানিয়েছেন এবং শাইনি যেইভাবে সংসদে দাঁড়িয়ে মোদিকে অপমান করতেন, নরেন্দ্র মোদি একজন পুরো ভারতের প্রধানমন্ত্রী, তাকে যেইভাবে অপমান করতেন, তাকে যেভাবে কটূক্তি করে কথা বলতেন, এই কথা আসলে শাইনির মুখ থেকে অন্তত নরেন্দ্র মোদি শোনার মতো সময় নেই তার কাছে। তো সেটিও কিন্তু মমতা ব্যানার্জির জন্য হয়েছে এবং মমতা ব্যানার্জি প্রত্যেক কথায় কথায় নরেন্দ্র মোদিকে ছোট করে হেউ করে কথা বলতেন। তো যাই হোক, এবার বিজেপি পশ্চিমবঙ্গে জিতেছে এবং বাংলাকে এক কথায় বলা যেত দখল করেছে। তো আপনারা যদি বিজেপির সাপোর্টার হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি টিএমসির সাপোর্টার হন তাও সাপোর্ট করবেন, কারণ ভিডিও আপনার নিয়মিত এই চ্যানেল দেখতে পারবেন, সমস্যা নেই। তো যাই হোক, আজকের মতো শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।